সম্মানিত দর্শক, আরেকটি গণঅভ্যুত্থান ঘটানো হবে বা আরেকটি গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছে। আমরা আমাদের বিষয়গুলো রাজপথে নিষ্পত্তি করব। এই সরকার কয়দিন থাকবে? আওয়ামী লীগ তো পালিয়ে ভারতে যেতে পেরেছে, আপনারা পালাবেন কোথায়? আপনাদের তো পালানোর জায়গা নেই। অথবা যে লন্ডন থেকে এসেছেন সেই লন্ডনে আবার আপনাকে চলে যেতে হবে। ব্যাগেজ এগুলো সব গুছিয়ে রাখুন। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আমার, না এই কথাগুলো কেউ না কেউ সমস্বরে অনেকগুলো কণ্ঠ একত্র করে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে এই যে নতুন একটি সরকার এলো, আজকের এই ভিডিও যখন করছি তখন সবে মাত্র 70 দিন হয়েছে, 2 মাস 10 দিন। তো এই অল্প সময়ের মধ্যে কারা এই কথাগুলো বলছে প্রকাশ্যে, রাজপথে এবং অন্যান্য জায়গাতে, এইগুলো একটা সমীকরণ। 2 নম্বর হলো যে এই সরকারের পরিচয় কি? এটা কি বিএনপি সরকার, নাকি বিএনপির যে একটা জোট আছে সেই জোটের সরকার? এখানে কি বিএনপি ছাড়া অন্য কোনো দলের নাম আপনারা বলতে পারেন, যেটাকে ইতিপূর্বে যেমন দেখা গেল মহাজোটের সরকার বলা হতো বা বিএনপি জামাত জোটের সরকার বলা হতো, তো সেই রকম কোনো পরিচয় আছে কিনা? পরিচয় নেই। এখানে জোনায়েদ সাকি, নুরুল হক নুরু, তারা যে এই সরকারের সাথে আছে, মানে আপনি বুঝতেই পারবেন না যে তারা ভিন্ন একটা দল থেকে এসে জোট করেছেন। অ্যাজ ইট ইজ মনে হয় তারা বিএনপির একেবারে আপনজন, ইভেন বেটার দ্যান বিএনপি। তাদের কথাবার্তা, আচার আচরণ, ইভেন আন্দালি প্রমাণ পার্থ, মানে পার্থর একটা দল আছে, ছোট হোক বড় হোক এটা তো দল। নুরুর একটা দল আছে, সেটা ছোট হোক বড় হোক। জোনায়েদ সাকির একটা দল আছে, আর অন্যদিকে ববি হাজ্জাজ, তারা তো নিজেদের দল। তারপরে সেলিম সাহেব, সাদাত হোসেন সেলিম, তার যে একটা দল এলডিপি, এগুলো সব তারা ব্যান করেছেন, মানে বন্ধ করে ভ্যানিশ করে দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। আরো একজন আছেন রেদওয়ান আহমেদ, তিনি তো বিএনপিতে যোগদান করেছেন। ফলে আসলে এই জোটটি মূলত এখন আর জোট হিসেবে নয়, এটা বিএনপি এবং গং, বিএনপি অ্যান্ড গং, তাদের সমমনা যারা লোক আছেন, আমরা এই কথাগুলো বলে থাকি, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তারপরে একত্রে তারা কাজ করে, জাস্ট অনেকটা গ্যাং হিসেবে নেতিবাচক অর্থে এটা ব্যবহৃত হলেও আইনের ভাষায় এটাকে বলা হয় বিএনপি অ্যান্ড গং। বাদী বা বিবাদী এবং তাদের যারা সঙ্গী সাথী আছেন তাদের মধ্যে যে একটা মহরম দহরম সম্পর্ক, মাখন মাখন সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য, উষ্ণ উষ্ণ সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য আইনের ভাষায় অমুক অ্যান্ড গং, কাদের অ্যান্ড গং, জাবের অ্যান্ড গং, এরকম জিনিসগুলো বোঝানো হয়। সেই দিক থেকে বিএনপি অ্যান্ড গং এর অর্থ যে বিএনপির সাথে যারা যারা আছে তাদের সবার সঙ্গে একটা জড়োয়া জড়োয়া ভাই, মায়ের পেটের ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেগুলো রাজনীতিতে ইতিপূর্বে যখন আপনারা শুনেছেন এরকম একটা ভাব বোঝায়। এবার বিরোধী দলে আসেন। বিরোধী দলের মধ্যে একটা জোট হয়েছে। সেই জোটগুলোর মধ্যে আপনি কাদেরকে কাদেরকে চেনেন? এখানে দুটো জোট, অর্থাৎ সরকারের একটা জোট আর বিরোধী দলের একটা জোট। বিরোধী দলের যে জোট আছে ওটাও কিন্তু সরকারের মতোই। এখানে এনসিপি আছে, জামাত আছে, আর কে কে আছে আমি তাদের নাম জানি না। 11 দলীয় জোট বলা হচ্ছে, কিন্তু অন্য যে দলগুলো আছে আমি তার নাম একটারও নাম জানি না। কিন্তু এনসিপি কে কি আপনার মনে হয় যে এটি জামাত নয়? বা জামাতকে মনে হয় যে তারা এনসিপির অভিভাবক নন, এরকম কি মনে হয় আপনার? ইট মিনস এখানে যে 11টি দল আছে, এই 11টি দল মনে হচ্ছে যে তারা একই মায়ের পেটে ভাই, অর্থাৎ জামাত অ্যান্ড গং। অথবা আপনি যদি এনসিপি কে ভালোবাসেন তাহলে এনসিপি কে আগে আনেন, তাহলে এনসিপি অ্যান্ড গং, বিএনপি অ্যান্ড গং ভার্সেস জামাত অর
এনসিপি অ্যান্ড কম, এই হলো আপাতত দৃশ্যমান পরিচয়। আচ্ছা, এখন এরা কি তলে তলে সমঝোতা করে ক্ষমতা এসেছে? এটা আপনি আমি বলছি না, ওই পার্লামেন্টে যারা সংসদ সদস্য তাদের মধ্যে অনেকেই বলছেন যে এরা হলো আমি এবং মামু। আমি এবং মামুদের যে একটা সমঝোতা, সেই সমঝোতাটা কেমন হতে পারে? আগে যেমন একটা আমরা শুনেছি গৃহপালিত বিরোধী দল। গৃহপালিত বিরোধী দলের উদ্ভাবক জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রয়াত প্রেসিডেন্ট। আর এই গৃহপালিত বিরোধী দলের জনক একজন হল উদ্ভাবক, যিনি আবিষ্কার করেছেন, ইনভেন্টেড, জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ। আর এটার যে একটা থিওরি, অনেকগুলো ৮০-৯০টা দলকে একত্র করে, এখন যেমন 11টা দল আছে, এরকম ৮০-৯০টা দলকে একত্র করে বাংলাদেশের প্রথম বিরোধী দলীয় যে নেতা বা বিরোধী দল, এটার যে জনক, ফাদার, পিতা, তিনি হলেন জনাব আসম আব্দুর রব। জাসদের একাংশে সভাপতি ছিলেন বা সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু উনি আসলে জাসদ বড় ব্যাপার নয়, বাংলাদেশের কিংবদন্তির ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের ইতিহাস সৃষ্টিকারী একজন নেতা, যার যে বর্ণাঢ্য ইতিহাস, সে ইতিহাস বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, সে ইতিহাস বাংলার সিংহ, সেই ইতিহাস বাংলার শেরে বাংলা। মানে আপনি যা কিছুই বলেন না কেন, আসম আব্দুর রব একটা ইতিহাস। তো সেই ইতিহাসের মহানায়ককে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ তার গৃহপালিত বিরোধী দলীয় নেতা বানাতে পেরেছিলেন, অথবা নেতা নিজে তিনি তার সেই জঙ্গল ছেড়ে, বাঘের হুঙ্কার ছেড়ে, তিনি সার্কাসের বাঘ, লক্ষণ দাস যে সার্কাস অ্যান্ড কোম্পানি ছিল, সেই সার্কাসের বাঘ হওয়ার জন্য তিনি স্বেচ্ছায় খাঁচায় ঢুকেছেন। তার সঙ্গে যারা খেলেছে তাদেরকে তিনি হা করে দিয়েছেন, যারা মুখের মধ্যে হাত ঢুকানো যায় তাদেরকে তিনি অনুমতি দিয়েছেন, বা তাদেরকে তিনি বলছেন যে আমি খেলবো, আমার পিঠে তুমি চলো, আমি কিচ্ছু বলবো না, আমার নখ নেই, দাঁত নেই, ইত্যাদি সবকিছু। মানে অ্যাজ এ হোল বাংলাদেশের ইতিহাসে গৃহপালিত বিরোধী দল এবং বিরোধী দলের জনক জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ এবং আসম আব্দুর রব কিংবদন্তি হয়ে আছেন, আদার দেন এনি অফ দ্য হিস্ট্রি। যেমন ওনার ছাত্র রাজনীতির হিস্ট্রি কিংবদন্তি, এরশাদ সামরিক শাসক, স্বৈর শাসক, ইটস এ হিস্ট্রি। কিন্তু উনি যে একটা পার্লামেন্ট তৈরি করেছেন, সেই পার্লামেন্টে যে একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করেছেন, এটা লিজেন্ড হয়ে আছেন। এর কারণ হলো যে আমরা পরবর্তীতে সবাই ওনার এই পদাঙ্ক অনুসরণ করেছেন। সেই অর্থে গৃহপালিত বিরোধী দলের একটা পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্টের জনক আবার হুসেইন মোহাম্মদ এরশাদ, সংসদীয় রাজনীতির জনক হুসাইন মোহাম্মদ এরশাদ। এবং সেটাকে যারা পরবর্তীতে অনুসরণ করেছেন, তারা আসলে এরশাদকে মানস পিতা, এরশাদকে তাদের ফাদার, সেই হিসেবে তারা স্বীকৃতি দিয়ে এরশাদের অনুসৃত যে বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা তারা অনুসরণ করেছেন। তো সেই দিক থেকে এরশাদ সাহেবের যে পার্লামেন্ট, অষ্টআশির পার্লামেন্ট, এটার যে তর্জন ছিল, গর্জন ছিল, এটা একদিকে আমি তো বললাম যে একদিকে হুসেইন মোহাম্মদ এরশাদ, আপনি তাকে যদি মানে যাকে বলা হয় জুলিয়াস সিজার হিসেবে তুলনা করতে পারেন, সেই তুলনায় সেই যে তাকে সার্কাসের বাঘ হিসেবে আসম আব্দুর রবকে তুলনা করতে পারেন। কিন্তু পরবর্তীতে যে 2014 সনের বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে 14, 18 এবং 16 মানে 24, এই তিনটি যে নির্বাচন, এই তিনটি নির্বাচনে গৃহপালিত বিরোধী দল শুধু একটা ছিল না, এটাকে প্রজনন ঘটিয়ে, এটিকে যাকে বলা হয় আরো এর বংশ বিস্তার করে একাধিক গৃহপালিত বিরোধী দল বানানো হয়েছিল। এবং সেটা জেনাতেন লোক নয়। আপনি চিন্তা করুন, এরশাদ সাহেব তো ছিলেনই, এরশাদ সাহেবের 3টা গ্রুপ, এরশাদ সাহেব, তার স্ত্রী,
তারপরে তার ভাই, এই তিনটা গ্রুপকে তিনটি বিরোধী দলের সাবসেকশন, সেকশন অ্যান্ড সাবসেকশন ধরতে পারেন। এরপর আপনি ধরেন ওয়ার্কার্স পার্টি, সেখানের আবার দুটো সাবসেকশন, একটা হলো ফজল হোসেন বাদশাহ আর একটা হলো রাশেদ খান মেনন। এরপরে ধরুন ইনু সাহেব, হাসানুল হক ইনু, তারও দুটো গ্রুপ, তিনি একটা গ্রুপের নেতৃত্ব দিতেন, আর একটা গ্রুপ সেই ছিলেন মইনুদ্দিন খান বাদল। এরপরে ওই যে দিলীপ বড়ুয়া যাকে মন্ত্রী বানানো হয়েছিল, তার একটা দল ছিল। এরকম অসংখ্য, মানে গৃহপালিত, এই গ্রুপ অফ গৃহপালিত বিরোধী দল। শেখ হাসিনা এটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন, সেই বিরোধী দলের আগে যাকে আমি বাঘ বললাম, বাঘ সার্কাসে হওয়ার জন্য তারা সেই বিরোধী দলের সেই পোশাক পরে শেখ হাসিনার খাঁচায় ঢুকেছে মানুষকে রং তামাশা দেখানোর জন্য। তো এই এরশাদের, আর এটা শেখ হাসিনার জামানাতে এগুলো বাঘ ছিল না, এগুলো সবাই শেখ হাসিনা তাদের সবাইকে বিড়াল বানিয়ে ফেলেছিলেন। এবং এগুলো অনেকটা সেই পার্সিয়ান ক্যাটের মতো। বাংলাদেশের যে বিলাইগুলো রয়েছে, যেগুলোকে আমরা বিড়ালকে বিলাই বলি, দেশি বিড়াল, এগুলোর মোটামুটি দেখেন একটু ফুসফাস করার ইয়েছে, এরা আঁচড় দেয়, এরা আঁচড় দেয় এবং মাঝে মধ্যে অবদ্ধ হয়, তারপর শেষে বিদ্রোহ করে আমাদের দেশের বিড়ালগুলো। কিন্তু আপনি যেগুলো পোষা পার্সিয়ান ক্যাট রয়েছে, এই বিড়ালের বিশাল বাঘের মতো মুখ, সারা শরীর ভরা পশম, এরা শুধু ক্যাট ফুড খায়, এমনকি মিউ মিউ করে না, দেখতে ভালো লাগে। ওই রকম ভাবে শেখ হাসিনা তার যে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, তাদেরকে ওইভাবে বানিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হলো যে বর্তমান জামানাতে যে বিরোধী দল আছে, এতে গ্যাং অফ বিরোধী দল, তারা কি সত্যিকার অর্থে বিরোধী দল, নাকি এরশাদ, শেখ হাসিনা তারা যে বিরোধী দলের ক্রম অধোগতি তৈরি করেছিল, একটার সঙ্গে একটা নষ্ট করেছিল, বাঘ থেকে বিড়াল বানিয়েছিল, তার অধীনে এরা এখন নিজেদেরকে বিরোধী দল হিসেবে পরিচয় দিতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করে না। আবার তারা গৃহপালিত বিরোধী দল হিসেবে এই যে পরিচয়টা, এটাও সমাজে রাখতে চায় না। তাহলে তারা কি? এখন সেদিক থেকে যদি ধীরে ধীরে কমতে থাকে, যদি বর্তমান পার্লামেন্টে আপনি তাদেরকে গৃহপালিত বিরোধী দল বলেন, তাহলে এদের অবস্থা বিড়ালের চাইতেও আরো অনুগত কিছু, আরো ছোট কিছু, যেগুলো কখনোই আপনাকে করবে না। সেটা খরগোশ হতে পারে বা অন্য যে কোনো জিনিস হতে পারে। সেটা কি তাই? নাকি সত্যিকার অর্থে যেটা বিরোধী দল বলতে যেটা বোঝায় ব্রিটিশ পার্লামেন্টে, কিংবা যেটা মার্কিন কংগ্রেসে, এমনকি ভারতীয় পার্লামেন্টে, যেভাবে এখন ভারতীয় কংগ্রেস এবং বিজেপি সে লড়াই করছে, সেরকম কিছু একটা? তো এটা বুঝতে আমাদের হয়তো আরো কিছুদিন সময় লাগবে। আমরা কাউকে বড়ও করতে চাই না, ছোটও করতে চাই না, কিন্তু এই যে কথাবার্তাগুলো হচ্ছে, সেই কথাবার্তাগুলো আপনাদের শুধুমাত্র জানিয়ে রাখলাম। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো ওই যে একেবারে শুরু করেছিলাম যে সরকারের যেখানে 70 দিন যায় নাই, এর মধ্যে আরেকটি গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, আরেকটি চক্রান্তের কথা বলা হচ্ছে, আবার বলা হচ্ছে যে এই বর্তমান যে সরকার, এই সরকারের কোনো ক্ষমতায় নাই, সব সরকার চালাচ্ছে আমেরিকা। এর আগে কিন্তু শেখ হাসিনাকে দেখেন, এরশাদ সাহেবের সময়টাতে বলা হতো যে গ্যাং অফ 10 যাকে বলা হয় গ্রেটেস্ট, বা কি যেন বলা হতো, অর্থাৎ 10 জন সচিব তাকে চালাতেন, বা 1 ডজন সচিব তাকে চালাতেন, গ্রেট 10, গ্রেট 10, এরকম কথাবার্তা এরশাদের জামানায় বলা হতো। ইভেন মিলিটারিরা তাকে চালাতো, এই কথা কিন্তু কেউ বলতো না এরশাদকে। অর্থাৎ তার খুব প্রভাবশালী 10 জন, মোকাম্মেল হক সাহেব, এম কানোয়ার সাহেব, এরকম খুব চাদ্রেল সিএসপি ছিলেন 10 জন, তারা এরশাদ সাহেবকে চালাতেন। আবার শেখ হাসিনার বিরুদ্ধে বদনাম ছিল যে তাকে চালাতেন মূলত এই রয়ের একটা শক্তিশালী গ্রুপ ছিল, তারা তার উপর প্রভাব বিস্তার করতেন। এর বাইরে মানে কেউ চালাচ্ছে না। কিন্তু এখন কি হচ্ছে? এখন সরকার সম্পর্কে বলা হচ্ছে, ফরহাদ মাজাহার সাহেবের মতো লোক বলছেন যে এই সরকার চালাচ্ছে আমেরিকা, এই সরকারের কোনো ক্ষমতা নেই। এই গেল একটা
অবস্থা। 2 নম্বর হলো যে এই সরকার কিন্তু কোনো রাগ ঢাক করছেন না, কোনো কথাবার্তা বলছেন না। এই যে এত কথাবার্তা হচ্ছে তারা রেসপন্ড করছেন না। আরেকজন বলছেন যে সরকারের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। এক গ্রুপ আছেন প্রো পাকিস্তানি, এক গ্রুপ আছেন প্রো চাইনিজ, আরেক গ্রুপ আছেন প্রো ইন্ডিয়ান। একেবারে সরাসরি রয়ের রিক্রুট করা, রয়ের ট্রেনিং দেওয়া, রয়ের প্রকল্প বাস্তবায়নকারী। আরেক গ্রুপ বলছেন যে না, এদের মধ্যে এস আলমের যারা লোকজন আছেন, শেখ হাসিনার যারা লোকজন আছেন, আওয়ামী লীগের দালাল আছেন, যারা একটা সময় আওয়ামী লীগের জমানাতে ডিজিএফআই থেকে নিয়মিত পয়সা খেতেন, তারাও এই গ্রুপে আছেন। তো এই যে একটা হ্যাফহ্যাজার্ড অবস্থা চলছে, এরই মধ্যে আবার সেই মার্কিন ডিপ স্টেট, আবার ডক্টর ইউনূসের কথা, আবার সেই গণ অভ্যুত্থানের কথা, আবার আরেকটি বিপ্লবের কথা, আবার নতুন বস্ত্রমন্ত্রের কথা, আবার এনসিপির তর্জন গর্জন, সব মিলিয়ে আমাদের যে রাজনীতির আকাশটা পরিষ্কার নয়। আকাশটা অন্ধকার, ভীষণ রকম অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আপনি কি কোনো আলোর ঝলকানি দেখতে পাচ্ছেন? সেটা কি বজ্রপাত? সেটা কি বিদ্যুতের চমক? নাকি কোনো সপ্তর্ষি অথবা চন্দ্র, সূর্য বা অন্য কোনো বড় কোনো তারকার আলো? ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহই জানেন। আবারও নতুন দল এনসিপির একটা বড় রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতি কিংবা রাজনৈতিক বিপর্যয়ের ঘটনা দেখলাম। ব্যাপারটা এরকম অবস্থা হয়ে যাচ্ছে বোধহয় যখন ঢাকাতে আমরা দেখছি যে নানা ধরনের সাজ রব করে এ যোগ দিচ্ছে, ও যোগ দিচ্ছে, ওরা যোগ দিচ্ছে, 300, 500, 1000 যোগ দিতেই আছে। এরকম ঘটনা যখন আমরা দেখলাম তখন আশঙ্কা করেছিলাম যে এই যোগদান প্রক্রিয়া এমন একটা পর্যায়ে না চলে যায় যেদিন সমস্ত যোগদান প্রক্রিয়া ক্যালকুলেটরে হিসাব করলে বাংলাদেশের 18 কোটি জনগণের চাইতে বেশি হয়ে যায়। এরকম আলোচনা যখন চলছিল ঠিক তখন চট্টগ্রাম থেকে এনসিপির জন্য ভয়াবহ দুঃসংবাদ এসেছে। চট্টগ্রাম কোনোভাবেই তাদেরকে আশা জাগাতে পারছে না। নানাভাবে বেশ কিছুদিন থেকে, গত 1 বৈশাখ থেকে চট্টগ্রামকে কেন্দ্র করে যে রাজনীতি করতে চাইছে এনসিপি, সেই রাজনীতি বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে। এখন বোধহয় তাদের অবস্থা এরকম হয়েছে, কে দেবে আশা, কে দেবে ভরসা, এরকমভাবেই হয়তো যাত্রার বিবেকের মতো হয় সংলাপ দিতে হবে নতুবা গান গাইতে হবে। চট্টগ্রামে একসঙ্গে গণপদত্যাগের ঘটনা ঘটেছে। তাদের কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনা ঘটেছে। আমরা দেখেছি চট্টগ্রামে ওই সাবেক মেয়র মঞ্জুর আলমকে দলে ফেরানোর চেষ্টা থেকে আজকে পর্যন্ত শুধুমাত্র বিপর্যয়ের মধ্যেই আছে। ঢাকার বাইরে এনসিপি কোনোভাবেই খুব একটা সুবিধা করতে পারছে না। এর কারণ কি? চলুন একটু জেনে দেখি চট্টগ্রামে কি ঘটলো, কেন ঘটলো। থাকবেন। দর্শক, বলছিলাম চট্টগ্রাম থেকে কোনোভাবেই এনসিপি ভালো খবর আনতে পারছে না। গত 1 বৈশাখে হাসনাত আবদুল্লাহকে দেখেছিলাম ছুটে যেতে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের বাসায়, যিনি একসময় বিএনপি করতেন, বিএনপির হয়ে মেয়র ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন, আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছেন কিন্তু টিকিট পাননি। আওয়ামী লীগের দোসর হাসনাত আবদুল্লাহর কাছে তখন ভালো হয়ে গিয়েছিল, কারণ তাকে দলে ফেরাতে হবে। কিন্তু দলে ফেরানোর সমস্ত চেষ্টা ভেস্তে যায়। মঞ্জুর আলম একসময় দেখা যায় যে তিনি ফোন বন্ধ করে বাড়ি থেকে অন্য জায়গায় গিয়ে থাকা শুরু করেন, যেন এনসিপির এই ফোনের বিরক্তি থেকে বাঁচা যায়। তাকে জোর করে দলে ফেরানো হচ্ছিল, এরকম বক্তব্যও তার আত্মীয় স্বজনরা দিয়েছেন। মঞ্জুর আলমকে নিয়ে চট্টগ্রামের কমিটি গঠন করার কথা ছিল, চট্টগ্রামের দায়িত্ব মঞ্জুর আলমকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই অনুষ্ঠানেও মঞ্জুর আলম যোগ দেননি। পরবর্তীতে সেখানে সম্মেলন হয় এবং সম্মেলন পরবর্তীতে যে কমিটি ঘোষণা করা হয় সেই কমিটির 22 জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। যুগান্তরের এই রিপোর্টটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে এনসিপির 22 নেতাকর্মীর একযোগে পদত্যাগ, সেখানে মূল নেতা পর্যন্ত পদত্যাগ করেছেন। আহ্বায়ক কমিটি সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে একযোগে 22 নেতাকর্মী পদত্যাগ করেছেন। তাদের মধ্যে একাধিক যুগ্ম
আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, সহ সাংগঠনিক সম্পাদক ও সদস্য রয়েছেন। যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়কের সদস্য সচিব বাদ দিয়ে তার পরের স্তরের নেতারা এখানে রয়েছেন। আজকে সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসানজানি রিয়াজ। মীর মোহাম্মদ শোয়েবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করে গতকালকেই এই কমিটি ঘোষণা করা হয়েছিল। 168 সদস্যের কমিটি। এই কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পরে আজকে সকালে এই 22 জনের একসাথে পদত্যাগের ঘটনাটা আমরা দেখলাম। তার মানে গতকালকে প্রকাশিত হওয়ার পরে একদিনও কিন্তু সময়ই নেননি, তারা পদত্যাগ করেছেন। পদত্যাগী নেতাদের অভিযোগ, কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন তারা। এই দৃশ্য কিন্তু আমরা দেখছি সারা দেশে, বিভিন্নভাবে দেখছি। যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে তাদের শাস্তির ব্যাপারে কিংবা তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে এনসিপির এক ধরনের অভিযোগ রয়েছে, অনীহা রয়েছে। এবং এনসিপির কেন্দ্রীয় একেবারে বড় নেতা বিরুদ্ধে নারী কেলেঙ্কারির যে অভিযোগ উঠেছিল সেটার ব্যাপারেও এনসিপি কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। এই ব্যাপারেও আমরা দেখেছি। চাঁদাবাজির ঘটনা তো বহু ঘটেছে, কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখিনি। পদত্যাগী দপ্তর সম্পাদক রাফসানজানি রিয়াজ বলেছেন, দলের জন্য যারা নিবেদিত প্রাণ ও ত্যাগী তাদের মূল্যায়ন করা হয়নি। এখনই যদি এই ব্যাপার আসে যে মূল্যায়ন করা হয়নি, তাহলে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি থেকে আলাদা কি হলো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি হলো? যদি সঠিক লোক, যোগ্য লোককে এনসিপিও মূল্যায়ন না করে, যদি চাঁদাবাজ, নারী কেলেঙ্কারি, মামলা ব্যবসা, দুর্নীতিবাজ এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকেই যদি নেতা বানানো হয়, কি বলছেন তিনি বলছেন, আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন চাই। আমরা কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি জানাবো। পদত্যাগ করার সহ সাংগঠনিক সম্পাদক হাজ্জাতুল ইসলাম সাহিদ তিনি বলেছেন, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে আমরা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম, কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা হতাশ। এনসিপির অনৈতিক কর্মকাণ্ডে তারা হতাশ। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তি স্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়। একেবারে স্পষ্ট দুর্নীতির অভিযোগ। ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায় বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করবেন। পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন এহসানুল হক যুগ্ম আহ্বায়ক, কামরুল কায়েস যুগ্ম আহ্বায়ক, সোহরাব চৌধুরী যুগ্ম আহ্বায়ক, হামিদুল ইসলাম যুগ্ম সদস্য সচিব, বদিউল আলম যুগ্ম সদস্য সচিব, মোহাম্মদ সারোয়ার আলম যুগ্ম সদস্য সচিব, ইকবাল মাসুদ যুগ্ম সদস্য সচিব, রফিকুল ইসলাম সিনিয়র সাংগঠনিক সম্পাদক, ডাক্তার মাহতাব আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক, হাজ্জাতুল ইসলাম সাইদ সহ সাংগঠনিক সম্পাদক, সাদমানুর রহমান চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক, সুফি মোহাম্মদ মিনহাজ সহ সাংগঠনিক সম্পাদক, কারিউল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আফসার সাইদ, মোস্তফা রাশেদ আসগর, এরা সবাই সহ সাংগঠনিক সম্পাদক। এছাড়া দপ্তর সম্পাদক হচ্ছে রাফসানজানি রিয়াজ, নুরুদ্দিন সমাজ কল্যাণ সম্পাদক, বেলাল হোসেন সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, ওমর সাইদ, তাহাজিব চৌধুরী, এই দুইজন হচ্ছে সদস্য। 22 জনের মধ্যে 2 জন কমিটির সদস্য আর 20 জনই বেশ বড় বড় নেতা, বড় বড় জায়গা থেকে পদত্যাগ করেছেন। এই ঘটনা এবং তাদের বক্তব্য যে এনসিপি দুর্নীতিবাজদের নেতা বানিয়েছে, নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, মামলা ব্যবসা এরকম অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকে নেতা বানিয়েছে, এবং এনসিপির দলীয় দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের অবস্থান না নেওয়ার ব্যাপারেও তারা সোচ্চার হচ্ছে। এটা এনসিপির রাজনীতির জন্য চরম বিপর্যয়কর। এরকম অভিযোগ যদি তাদের নেতাকর্মীরাই করেন এবং সেই অভিযোগ করে তারা যদি এরকম গণপদত্যাগ করেন, তাহলে আমাদের কাছে যে মেসেজটা আসে সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার নামে এনসিপি মূলত পুরোনা যে সন্ত্রাসবাদ এবং দুর্নীতিবাজদের রাজনীতিতে পৃষ্ঠপোষকতা দেওয়া যে রেওয়াজ, সেই রেওয়াজ থেকে বের হতে পারেনি এক চুলো। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।